হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন টু মোর। আমি তোমাদের লাইফ সায়েন্স টিচার দীপিকা ঘোষ। তো বাংলায় একটা কথা আছে, যে সয় সে রয়। এই কথাটা আশা করি তোমরা শুনেছো, তাই তো? আসলে এটার মাধ্যমে কি বোঝাতে চাওয়া হয় না, যাদের সহ্য ক্ষমতা বেশি তারাই সমাজে সবকিছুর সাথে মানিয়ে চলতে পারে। তো আমরা যদি মানুষের কথাই যদি তুলে ধরি, তো মানুষ সমাজে পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে সদা পরিবর্তনশীল। তো প্রকৃতিতে প্রত্যেকটা উদ্ভিদ এবং প্রাণী এবং তার মানুষ সকলেই কিন্তু সমাজে নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য তাদের শরীরের, আচরণের এবং দেহের আরও অন্যান্য অংশের পরিবর্তন ঘটিয়ে তাদের অস্তিত্ব বজায় রাখতে চেষ্টা করে চলেছে। তা না হলে কি হবে না, তা না হলে প্রকৃতিতে তাদের যে বংশগতির ধারা সেটা কিন্তু হারিয়ে যাবে। তো সায়েন্সে বা আমরা জীবন বিজ্ঞানে একটা কথা ব্যবহার করি, সেটা হচ্ছে অভিব্যক্তি বা এভলিউশন। এটা হচ্ছে না জীবজগতে বংশগতির ধারা বয়ে চলার একটা প্রক্রিয়া। তো অভিব্যক্তির একটি পার্ট হচ্ছে অভিযোজন। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অভিযোজন। ইংলিশে বলা হয়ে থাকে কি অ্যাডাপ্টেশন। তো পরিবেশে প্রত্যেকটা জীব নিজেদের বংশগতির ধারাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য, অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য ক্রমাগত মানিয়ে চলেছে। ঠিক আছে? তো এই অভিযোজনে আমাদের যে বিষয়বস্তুটা আলোচনা করা হবে সেটা মূলত উদ্ভিদ এবং প্রাণীদের, বিশেষ কিছু প্রাণীদেরকে নিয়ে আলোচনা করা হচ্ছে। তো দেখো, তো এই অভিযোজন কাকে বলা হয়ে থাকে? তো এই অভিযোজন কাকে বলা হয়? পরিবেশের সাথে জীবেদের যে মানিয়ে চলার যে প্রক্রিয়া, তাকেই অভিযোজন বলা হয়ে থাকে। তো আমরা একটা উদাহরণ দিয়ে যদি বলে থাকি যে মেরু প্রদেশে যে শ্বেত ভল্লুক বা পোলার বিয়াররা থাকে, তাদেরকে যদি আমরা এই সমভূমি অঞ্চলে নিয়ে আসি, তারা কিন্তু কখনোই টিকতে পারবে না। তার কারণ হচ্ছে মেরু প্রদেশের ওই তীব্র ঠান্ডার মধ্যে থাকার জন্য তাদের শরীরে অতিরিক্ত চর্বি এবং শরীরের গঠন সাদা লোমে ঢাকা ও অন্যান্য যে অ্যাডাপটিভ ক্যারেক্টার তাদের মধ্যে গড়ে উঠেছে, তারা এই সমভূমি অঞ্চলের টেম্পারেচারের সাথে কিন্তু মানিয়ে চলতে পারবে না। ঠিক তেমনি আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই, আমরা নর্মাল কি ক্রান্তীয় অঞ্চলে, এখানে সমভূমি অঞ্চলে কি খুব ঠান্ডাও নয় খুব গরমও নয়, এরকম একটা টেম্পারেচারে থাকি। তো আমরা যখন পাহাড়ে ঘুরতে যাই তখন কি হয় না, প্রথম যেদিন ঘুরতে যাই আমাদের একটু প্রবলেম মনে হয়, তাই তো? একটু ব্রিদিং প্রবলেম মনে হচ্ছে, কারণ নোজ দিয়ে ব্লিডিং হচ্ছে, বা পাহাড়ের যত উপরে উঠতে পারছি তত আমাদের কি হচ্ছে, ভমিটিং হচ্ছে, কিরকম শরীরে অস্বস্তি দেখা যায়। কিন্তু আমরা যখন কন্টিনিউ থাকতে শুরু করি, 3 দিন 4 দিন 5 দিন থাকতে থাকতে কি হয়, সেই পরিবেশের সাথে আমরা মানিয়ে চলি এবং নিজেদেরকে কি করে অ্যাডাপ্টেড করে তুলি, যাতে আমাদের জার্নিটা কোনো রকম ভাবে খারাপ না হয়। তো এটাই হচ্ছে মেন অ্যাডাপ্টেশন। তো এরকম ভাবে জলেতে কে থাকে, মাছেরা থাকে বা জলজ যে প্রাণীরা থাকে, তাদেরকেও ডাঙায় তুললেও কিন্তু তারা মারা যাবে। পাখিদের ওড়ার জন্য ডানা দেখতে পাওয়া যায়। তো প্রত্যেকটা প্রাণীদের প্রকৃতিতে বা উদ্ভিদও রয়েছে, তারা যখন জলে থাকে বা ডাঙায় থাকে তাদের আলাদা আলাদা দৈহিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। বুঝতে পারছি? তো এবার আমরা মেন টপিকসে যাচ্ছি। তো আমাদের চ্যাপ্টারে মেন 3টে পার্ট রয়েছে অভিযোজনের মধ্যে। তো 1 নম্বর রয়েছে আমাদের মরফোলজিক্যাল বা দৈহিক পরিবর্তন।
দৈহিক কিছু পরিবর্তন দেখা যায়, মরফোলজিক্যাল পরিবর্তন। দ্বিতীয়ত হচ্ছে শারীরবৃত্তীয় বা ফিজিওলজিক্যাল কিছু পরিবর্তন। আর থার্ড দেখা যায় আচরণগত পরিবর্তন। ঠিক আছে, আচরণগত পরিবর্তন। তো যখন জীব কোনো পরিবেশের সাথে নিজেদেরকে মানিয়ে চলছে, তখন তাদের দেহের, ঠিক আছে, দেহের কোনো অঙ্গের হতে পারে বা বিশেষ কোনো স্ট্রাকচারের যখন পরিবর্তন হয়, তখন তাকে বলা হয়ে থাকে দৈহিক পরিবর্তন। শারীরবৃত্তীয়, অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে জৈবিক ক্রিয়াগুলো হয়, সেক্ষেত্রে যদি কোনো পরিবর্তন হয়ে থাকে, তখন তাকে বলা হয়ে থাকে ফিজিওলজিক্যাল চেঞ্জ বা শারীরবৃত্তীয় পরিবর্তন। আর আচরণগত পরিবর্তন, প্রত্যেকটা জীবকে প্রকৃতিতে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য দৈহিক পরিবর্তন, শারীরিক পরিবর্তনের সাথে সাথে তার আচরণটাকেও কিন্তু পরিবর্তন করতে হয়, কারণ অভিব্যক্তির একটি অংশই কিন্তু আচরণ করছে। আচরণের মাধ্যমে মূলত তাদের জননে বা আত্মরক্ষায় বা বিভিন্ন বার্তালাপে বিশেষ ভূমিকা রয়েছে। ক্লিয়ার? তো চলো এবার আমরা একে একে এক একটা করে পরিবর্তন নিয়ে আলোচনা করব এবং কাদের ক্ষেত্রে কিভাবে সেটা দেখা যায় সেটা আমরা আলোচনা করব। ফার্স্ট আমরা আসছি দৈহিক পরিবর্তন বা মরফোলজিক্যাল চেঞ্জেস। ঠিক আছে, কি কি পরিবর্তন দেখা যায় এবং কাদের ক্ষেত্রে দেখা যায় সেখানে আমরা এবার এক একটা ভাবে আলোচনা করি। তো দেখো, তো এখানে আমরা দুটো ছবি পাশাপাশি রেখেছি। এই চিত্রের মাধ্যমে কাকে দেখানো হচ্ছে না, রুই মাছের ছবি দেখানো হচ্ছে। ঠিক আছে, রুই মাছ কি এক ধরনের হচ্ছে জলজ প্রাণী। তো এদের প্রধানত অভিযোজনগত যে বৈশিষ্ট্যটা তোমাদের বইতে রয়েছে সেটা হচ্ছে পটকার ভূমিকা, তাই তো? তো এছাড়া আমরা কিছু অ্যাসোসিয়েট যে ক্যারেক্টার তাদের অভিযোজনে দেখতে পাওয়া যায় সেইগুলো আমরা আলোচনা করব। তো মাছেদের প্রধানত সন্তরণে সাহায্যকারী যে অংশগুলো থাকে সেটা হচ্ছে মাছের শরীরে যে পাখনা থাকে, এই যে এটা বক্ষ পাখনা, এটা হচ্ছে পৃষ্ঠ পাখনা, বক্ষ পাখনা, শ্রোণী পাখনা, পায়ু পাখনা এবং পুচ্ছ পাখনা। তো এই পাখনাগুলো তাদের জলের বিভিন্ন তলে ভেসে থাকতে, দিক নির্ণয় করতে, ডুবতে, ভাসতে সাহায্য করে থাকে। এছাড়া তাদের গোটা শরীর আঁশ দিয়ে ঢাকা এবং স্ট্রিমলাইন এরকম মাকু আকৃতি হওয়ার জন্য জলের বিভিন্ন তলেরা সহজেই সাঁতার কেটে যেতে পারে। ঠিক আছে, আর এদের সারসঙ্গ কি? এদের সারসঙ্গ হচ্ছে গিলস। এই যে এখানে রয়েছে কানক, তো এদের এখানে রয়েছে যে গিলস বা হচ্ছে কানক যেখানে রয়েছে, এর মাধ্যমে এরা কি করে, জলের সাহায্যে শ্বাসকার্য চালায়, জলে যে দ্রবীভূত অক্সিজেন থাকে। তো এছাড়া এদের পিঠের দিকে নরম লাল রঙের এক ধরনের মাংসল পেশি থাকে, তাকে বলা হয়ে থাকে মায়োটম পেশি। সেটা এরকম ভি আকৃতির দেখতে হয়ে থাকে। যখন মাছ কাটা হয় বা মাছ ভাজার পর তোমরা যখন খাও, তখন দেখবে উপরের যে অ্যাশ কালারের যে শেডেড এরিয়াটা থাকে, ওটা মাছের যে স্কিন বলা হয়, সেটাকে যদি তুলে দেওয়া হয়, তার তলায় এরকম লালচে রঙের এক ধরনের মাংসল পেশি থাকে, তার নাম হচ্ছে মায়োটম পেশি। এই পেশি মাছের সন্তরণেও বিশেষ ভূমিকা পালন করে।
এবার মেন আসছি আমরা কি সুইম ব্লাডার বা পটকা। তো মাছের শরীরে পটকার ভূমিকা কি? পটকা হচ্ছে মেন মাছের হাইড্রোস্ট্যাটিক অর্গান, মানে কি জলের বিভিন্ন গভীরতায় যে মাছ সাঁতার কাটে না ডুবে যায় না, ঠিক আছে, এর ক্ষেত্রে পটকার বিশেষ ভূমিকা রয়েছে। ঠিক আছে, তো পটকার বডিতে দুটো প্রকোষ্ঠ থাকে। কি কি প্রকোষ্ঠ থাকে দেখো, তো এরকম ভাবে সামনে দিকে একটা প্রকোষ্ঠ থাকে, দিয়ে পিছন দিকে এরকম একটা লম্বা প্রকোষ্ঠ থাকে। মাছ বাড়িতে যখন কাটা হয়, ঠাকুমা মা যদি কেউ কাটে, তখন দেখবে সাদা রঙের এক ধরনের অংশ থাকে। ঠিক কোথায় থাকে বলো তো? মাছটা যখন কাটা হয়, স্কিনটাকে যদি তোলা হয়, এটা হচ্ছে মাছের মেরুদণ্ড। এই মেরুদণ্ডের নিচে উদর গহ্বরের উপরিভাগে ঠিক সাদা রঙের এরকম একটা বায়ুপূর্ণ অংশ থাকে, তাকে বলা হয়ে থাকে কি পটকা। এই পটকার মাধ্যমে মাছ কি করে জলে ভাসতে পারে। এই অংশটাকে কি বলা হয় না রেড গ্রন্থি বা লাল গ্রন্থি। ঠিক আছে, আর এই অংশটার নাম হচ্ছে রেটি মিরাবিলি। তো এরখানে বিভিন্ন ধরনের এরকম রক্তজালক থাকে। এদের কাজ কি? অগ্রপ্রকোষ্ঠ মেন হচ্ছে বায়ুপূর্ণ হয়ে থাকে। মাছের আপেক্ষিক গুরুত্বটা কমিয়ে দিয়ে, মানে শরীরের আর কি আপেক্ষিক গুরুত্বটা কমিয়ে দিয়ে এই অগ্রপ্রকোষ্ঠ মাছকে জলের উপরিতলে ফ্লোট করতে, মানে সাঁতার কাটতে সাহায্য করে থাকে। ঠিক আছে, এরপর এই রেড গ্রন্থি থেকে বা লাল গ্রন্থি থেকে যখন বাতাসটা পিছনে যায়, তখন এই গ্রন্থিটা কি হয়ে যায়? সংকুচিত হয়ে যায়, মানে চুপসে যায়, যার দরুন আপেক্ষিক গুরুত্ব বেড়ে যায়। তখন কি হয়? মাছের শরীরটা ফুলে ওঠে, ভারী হয়ে যায় এবং মাছ জলের তলায় ডুবে যায়। ঠিক আছে, তাহলে জলের উপরিতলে উঠতে এবং জলের নিচে ভাসতে এইভাবেই পটকা বিশেষ ভূমিকা পালন করে থাকে। বুঝতে পারলে? ওকে, এরপর আমরা যে টপিক, এরপরে যে দৈহিক পরিবর্তন নিয়ে যার আলোচনা করব সেটা হচ্ছে ক্যাকটাস। তো ক্যাকটাসের ক্ষেত্রে কি হয় দেখো না, এরা কি ধরনের উদ্ভিদ? এরা হচ্ছে এক ধরনের জাঙ্গল উদ্ভিদ। ঠিক আছে, এক ধরনের জাঙ্গল। কোথায় থাকে এরা? মেনলি হচ্ছে মরু অঞ্চলে এদের দেখতে পাওয়া যায়। এরকম গোটা গা কণ্টকময় হয়ে থাকে। মূলত মরুভূমি অঞ্চলে এই সমস্ত উদ্ভিদের বেঁচে থাকার জন্য শরীরে যে ধরনের পরিবর্তন দেখা যায় তাদের মরু অভিযোজন বলা হয়, এবং এদেরকে জেরোফাইটিক প্ল্যান্ট বলা হয়ে থাকে। তো এই প্ল্যান্টের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাই এদের যে কাণ্ডটা দেখতে পাচ্ছ, এই কাণ্ডটা কি প্রকৃতির হয়ে থাকে না রসালো, স্ফীত এবং তোমার হচ্ছে কণ্টকময়। এই রকম কাণ্ডকে বলা হয়ে থাকে পর্ণকাণ্ড বা ফাইলোক্ল্যাড। ঠিক আছে, তো এদের কাণ্ডের বাইরে দিকে মিউসিলেজ আবরণ থাকে, যেটা তাদের শরীর থেকে অতিরিক্ত জল বাইরে বের করতে সাহায্য করে। কারণ কি না, ওদের শরীরে জলের ঘাটতি যাতে দেখা না দেয়, কারণ মরু অঞ্চলে আমরা জানি যে জলের পরিমাণ খুবই কম থাকে, খুব কষ্ট করে ওদের জল আহরণ করতে হয়। সেই দরুন এদের বডিতে এরা জল সঞ্চয় করে রাখে। তাই এক্সট্রা জলটা যাতে কোনোভাবেই বাইরে রিলিজ না হয়, মিউসিলেজ আবরণ দিয়ে বডিকে কভার করে রাখে। ওকে, এরপরে আসছি আমাদের পত্রকণ্টক। মানে কি পাতাটা যখন
পাতাটা যখন কাঁটায় পরিণত হয়ে যায় তখন তাকে আমরা বলি পত্রকণ্টক। ঠিক আছে, তো এদের ক্ষেত্রে মানে মেনলি ক্যাকটাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে পত্রকণ্টক দেখা যায়, কারণ আমরা জানি পাতায় কি থাকে না ক্লোরোফিল থাকে, তাই তো, কিন্তু এদের কাণ্ডতেই কিন্তু ক্লোরোফিল থাকে এবং সবুজ হয়, যার মাধ্যমে এরা সহজেই সালোক সংশ্লেষ করতে পারে। পাতার মাধ্যমে যে এক্সট্রা ওয়াটারটা ট্রান্সপিরেশন প্রসেসের মাধ্যমে যাতে রিলিজ না হয়, স্টোমাটা গুলো এদের জন্য কি থাকে ভেতরের দিকে লুকানো থাকে, এজন্য এদেরকে সানকেন স্টোমাটা বা নিবেশিত পত্ররন্ধ্র বলা হয়ে থাকে। এবং পাতাগুলো এই যে দেখতে পাচ্ছ এইখানে কণ্টকময় হয়ে থাকে। ঠিক আছে, এই যে এই জায়গাটায় রয়েছে, এই জায়গাটায় যে কাঁটাময় এরকম হচ্ছে পত্র দেখতে পাওয়া যায়, একেই পত্রকণ্টক বলা হয়। আর এদের মূলটাকে অলরেডি আমি বলে দিয়েছি, জল সংগ্রহটা এদের খুব কষ্টসাধ্য হয়, তাই এদের মূলটা অনেকটা সরু, তোমার হচ্ছে শাখা প্রশাখা যুক্ত এবং দীর্ঘ হয়ে থাকে, যাতে বালির স্তর থেকে মাটির স্তর পেরিয়ে জলটা সংগ্রহ করতে ওদের অনেকটা পথ অগ্রসর করতে হয়। ঠিক আছে, তো এই গেল তোমাদের মরু অভিযোজনের একটি উদাহরণ, সেটা হচ্ছে ক্যাকটাসের। এইভাবে এদের দৈহিক পরিবর্তন লক্ষ্য করা যায়। এরপরে আমরা দৈহিক পরিবর্তনের মধ্যে যাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সবার পরিচিত একটা পাখি, সেটা হচ্ছে কবুতর বা পায়রা। ঠিক আছে, পায়রার শরীরেও ওই রকম কিছু দৈহিক পরিবর্তন লক্ষ্য করা যায়। তো পায়রা সাধারণত বাতাসে মানে আকাশে অনেকটা উঁচুতে যাতে উঠতে পারে, এদের শরীরে এক বিশেষ ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। মূলত আমরা জানি যে পাখিদের অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়ে যায়, তাই তো, আমাদের যেটা হাত সেটাই ওদের হচ্ছে ডানা। আর আমাদের মানুষের বক্ষের মাঝখানে যে স্টার্নাম থাকে, সেই স্টার্নাম ওদের ক্ষেত্রে কিল অস্থিতে পরিণত হয়েছে। ঠিক আছে, কি বললাম অস্থিটার নাম? কিল অস্থি। এই কিল অস্থি কি করে ওদেরকে উড়তে, এই যে সন্তরণের সময় তারা ডানা মিলে যে ওড়ে, এই ডানাতে অ্যাসোসিয়েট যে মাসেল গুলো থাকে সেইগুলোকে মুভমেন্টে বিশেষ ভূমিকা পালন করায়। বুঝতে পারছো? তো এরপরে আমরা এখানে একটা ফিগার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পায়রার হচ্ছে অঙ্গের সাথে কিছু বায়ুথলি থাকে। এদের বুকের মাঝখানে এরকম দুপাশ থেকে দুটো যে ফুসফুস থাকে, সেই ফুসফুসের সাথে অ্যাডজয়েনিং কিছু বায়ুথলি লক্ষ্য করা যায়। এইটা মূলত 9টি, সংখ্যায় কটা থাকে? 9টা বায়ুথলি লক্ষ্য করা যায়। কারণ কি, আমরা সামান্য একটু উঁচুতে যখন ফ্লাইং করি, সেটা এরোপ্লেন হোক বা পাহাড়ের ওপরে উঠি, তখন আমরা কি যে হাঁপিয়ে যাই, শ্বাসকষ্ট হয়, তাই তো। তো কারণ কি, বায়ুমণ্ডলের যত উপরের স্তরে উঠতে থাকি অক্সিজেনের ঘাটতি দেখা যায়, অক্সিজেনের পরিমাণ কমতে শুরু করে। কিন্তু পায়রার এই 9টা বায়ুথলির মধ্যে অতিরিক্ত অক্সিজেন থাকে। ঠিক আছে, তারা যখন সমতলের অন্তর্গত থাকে তারা অতিরিক্ত পরিমাণ এয়ার এইখানে ফিল আপ করে দেয়। তাই এই ফুসফুসের সঙ্গে এই ফুসফুসটা এখানে রয়েছে, এই ফুসফুসের সাথে এই যে 9টা বায়ুথলি থাকে, এই বায়ুথলিগুলো আকাশে যত উপরেই তারা উঠুক না কেন তাদের কোনো সমস্যা করে না, সহজে এরা ফ্লোটিং করতে পারে। বুঝতে পেরেছ? আপেক্ষিক গুরুত্ব কমিয়ে এবং বাড়িয়ে এভাবে এরা বাতাসে সহজে ফ্লোট করে। ক্লিয়ার? এটা গেল আমাদের দৈহিক পরিবর্তনের কতগুলো উদাহরণ। এরপরে আমরা শারীরবৃত্তীয় যে পরিবর্তনগুলো দেখতে পাওয়া যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো
শারীরবৃত্তীয় পরিবর্তন বা ফিজিওলজিক্যাল যে পরিবর্তন দেখা যায় কাদের ক্ষেত্রে দেখা যায়? তোমাদের সিলেবাসে রয়েছে যে সমস্ত প্রাণীদের কথা বা উদ্ভিদের কথা, তার মধ্যে কমন আছে উট। ঠিক আছে, উটের যে পরিবর্তন শরীরের মধ্যে দেখা যায়, শারীরবৃত্তীয় যে পরিবর্তন, সেইটা নিয়ে আমরা এবার আলোচনা করব। তো দেখো, ক্যামেল বা উটকে মরুভূমির জাহাজ বলা হয়ে থাকে। তো এই মরুভূমিতে অতিরিক্ত গরম আমরা জানি, তোমরা সামান্য রাজস্থানে যখন ঘুরতে যাও তখন দেখবে দিনের বেলা টেম্পারেচার খুব হাই থাকে। আমাদের কি হবে না, মরুভূমিতে সেই সময় গেলে 59-60+ টেম্পারেচার এক এক সময় হয়ে যায়, এবং সেইখানে তপ্ত বালির স্তরের মধ্যে আমরা কখনোই হাঁটতে পারবো না। সামান্য আমাদের এই সমভূমি অঞ্চলে যদি দুপুরবেলা ছাদেতে 3টের সময় বা 2:30টার সময় যাওয়া হয়, মেঝেতে পা দেওয়া যায় না। তাই তো সূর্যের এত টেম্পারেচার দিনে দিনে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য হয়ে যাচ্ছে, যার দরুন আমরা কিন্তু হাঁপিয়ে উঠি এবং পায়ে ছ্যাঁকা লেগে যায়। কিন্তু এই মরুভূমির তপ্ত পরিবেশের মধ্যেও এই উট তাদের শরীরে যে শারীরবৃত্তীয় পরিবর্তনগুলো করে নিয়েছে, সেইগুলোই আমাদের এখনের আলোচনার বিষয়বস্তু। তো দেখো, প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উটের হচ্ছে গোটা শরীর কি লোম দিয়ে ঢাকা থাকে। তো এই এই যে গোটা শরীর যে দেখতে পাচ্ছ লোম দিয়ে ঢাকা আছে, এটা বাইরের যে গরম, সেই গরমের থেকে তাদের বডিকে প্রোটেক্ট করে থাকে। এবং ওদের শরীরে যে চোখের শরীর মধ্যে এক্সট্রা কিছু পল্লব থাকে, আমাদের যে অক্ষি পল্লব আইল্যাশ, তাহলে অক্ষি পল্লব থাকে, সেই অক্ষি পল্লব গুলো বাতাসে যে ধুলো বা বালির ঝড় যখন হয় চোখের মধ্যে ঢুকতে বাধা দেয়। ওকে, এরপর তাদের শরীরে নাসা গহ্বর দিয়ে বাতাসটা যদি রিলিজড হয়, সেই বাতাসের মাধ্যমে যখন জলীয় বাষ্প বের হয়, সেটা কি হয়, বাতাসের রিলিজটা বাধা দিয়ে থাকে। কারণ কি না, জেরোফাইটিক প্ল্যান্টসের যেরকম বললাম, ঠিক তেমনি এই অ্যানিমালসরাও কি করে, তাদের শরীরে কোনোভাবেই অতিরিক্ত জল অপচয় করতে চায় না। সেই জন্য নাসা গহ্বর থেকে, নাসা রন্ধ্র দিয়ে যখন নিঃশ্বাস প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডের সাথে জলীয় বাষ্প বের হয়, তখন নাসা গহ্বরের মধ্যেই এক্সট্রা একটা মিউকাস আবরণী থাকে, যেটা কি করে ওই জলীয় বাষ্পগুলোকে আবার রিঅ্যাবজর্ব করে নেয়, মানে পুনঃশোষণ করে নেয়। তার ফলে বাতাসে আর বেরোতে পারে না। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি এদের পায়েতে এক বিশেষ ধরনের প্যাড থাকে, যেটা তাদের কি করে ওই তপ্ত বালির স্তরের মধ্য দিয়ে হাঁটতে খুব সুবিধা প্রদান করে থাকে। এদের শরীরে দৈহিক তাপমাত্রা 59+ পর্যন্ত সহ্য করার ক্ষমতা থাকে। ঠিক আছে, আচ্ছা, এদের শরীরে কিডনির কি ভূমিকা রয়েছে না, পাকস্থলী, এটা পাকস্থলীর কি ভূমিকা রয়েছে, এবার আমরা সেটা আলোচনা করব। তার আগে দেখো, এখানে একটা ছবি রয়েছে, এই যে ছবিটা রয়েছে, এটা কিসের ছবি বলো তো? কুঁজের ছবি, উটের কুঁজ, তাই তো বলা হয়ে থাকে, তো এটাকে কুঁজ বলা হয়। আমরা ছোটবেলায় জানি যে উট, ছোটবেলা থেকে জেনে এসেছি যে উট এই কুঁজের মধ্যে কি করে, জল সঞ্চয় করে রাখে। কারণ মরুভূমিতে সাধারণত জল কম থাকে, সেই কুঁজের মধ্যে জলটা লুকিয়ে রাখে, যখন দরকার হয় সেখান থেকে খেয়ে নেয়। কিন্তু এটা কনসেপ্ট পুরো ভুল। তার কারণ হচ্ছে কুঁজের মধ্যে তারা কি সঞ্চয় করে রাখে না, সঞ্চয় করে রাখে ফ্যাট। ঠিক আছে, আমাদের শরীরে যে দৈহিক ফ্যাট থাকে, ফ্যাট মেদকলা, সেই ফ্যাট ওখানে তৈরি হয়েছে, ফ্যাট জমে জমি ওরকম একটা উঁচু স্ট্রাকচার তৈরি করেছে, এটাকে বলা হয়ে থাকে কুঁজ। তো মরুভূমিতে যখন তাদের জলের ঘাটতি দেখা যায় শরীরে, আমাদের সাধারণত মনে করা হয় যে মানুষের শরীরে যে ডিহাইড্রেশনের পরিমাণ, তার ডাবল ডিহাইড্রেশন পর্যন্ত উট কি করে সহ্য করতে পারে। ধরলাম আমাদের শরীরে ডিহাইড্রেশনের পরিমাণ x, তাদের শরীরে হয়ে যাবে কত, 2x। মানে এতটাই জলের ঘাটতি সহ্য করলেও তাদের কোনো অস্বস্তি হয় না।
এবার আসি কুঁজের যে গল্পটা বলছিলাম। তো কুঁজের যে ফ্যাটটা থাকে, এই ফ্যাটটা ব্রেক হয়ে মানে ভেঙে গিয়ে জলের চাহিদা মিটিয়ে থাকে। সেই ধরনের জলকে আমরা বলে থাকি বিপাকীয় জল। ঠিক আছে, এই জলের মাধ্যমে তারা কি করে, নিজেদের শরীরের তেষ্টা মিটিয়ে নেয়। ওকে, তো উট তাহলে যখন এক সময় জলের সন্ধান পায়, প্রায় 137 লিটার পর্যন্ত জল একসাথে কি করে না গ্রহণ করে নিতে পারে, কোনো অসুবিধা হয় না। তাহলে এত জল সঞ্চয় করে কি করে না, উটের শরীরে যে পাকস্থলী থাকে, সেই পাকস্থলীতে ওরা কিন্তু কিছু জল সঞ্চয় কোষ থাকে, তার মধ্যে কিছুটা জল সঞ্চয় করে। এই পাকস্থলীর মধ্যে প্রায় 36 লিটার পর্যন্ত জল সঞ্চিত হতে পারে। এছাড়া সারা শরীরে জলগুলো ছড়িয়ে পড়ে। তো এটা গেল উটের কুঁজের হচ্ছে অভিযোজনগত বৈশিষ্ট্য। এরপরে লক্ষ্য করা যাচ্ছে এখানে একটা ছবি রয়েছে, সেটা কিসের ছবি, এটা হচ্ছে আরবিসির ছবি, লোহিত রক্ত কণিকা, যেটা আমাদের শরীরে রক্তের মধ্যে উপস্থিত থাকে, মূলত কি পরিবহনে সাহায্য করে, শ্বাসবায়ু পরিবহনে সাহায্য করে থাকে। একটা শর্ট কোশ্চেন, পরিণত লোহিত রক্ত কণিকা সবসময় স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে নিউক্লিয়াস বিহীন হয়ে থাকে। ঠিক আছে, এক্সেপশনাল হচ্ছে, ব্যতিক্রম হচ্ছে উট। উটের ক্ষেত্রে সেটা কি হয়, নিউক্লিয়াস যুক্ত হয়। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। তো এই যে উট বললাম যে 137 লিটারের মতো জল একটানা গ্রহণ করে নেয়, তো আরবিসি তো ভেঙে যেতে পারতো, হয় কি, হয় না। তার কারণ হচ্ছে আরবিসির গঠনটা, আরবিসি খুব সরু এবং ডিম্বাকৃতি হয়, তাই রক্তবাহের মধ্য দিয়ে আরবিসি খুব সহজেই পরিবাহিত হতে পারে। ডিহাইড্রেশন অবস্থাতেও আরবিসি রক্তের মাধ্যমে পরিবহনের বিশেষ ভূমিকা পালন করে থাকে। আর এই আরবিসি গুলো, লোহিত রক্তকণিকাগুলো কি হয়, নিউক্লিয়াস যুক্ত হওয়ার জন্য সহজে বিদীর্ণ হয় না। উট একটানা অতটা জল গ্রহণ করার পরও আরবিসি কোনোভাবেই ভেঙে যায় না। বোঝা গেল? তো আরবিসির মধ্যে 260% পর্যন্ত প্রসারিত হওয়ার ক্ষমতা রয়েছে। এটা গেল তাহলে উটের শারীরবৃত্তীয় অভিযোজনগত পরিবর্তন। এরপর আমরা যে উদ্ভিদের শারীরবৃত্তীয় পরিবর্তন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি, সেটা হচ্ছে সুন্দরী গাছ। এটা কোথায় দেখতে পাওয়া যায়, সুন্দরবন অঞ্চলে। তো সুন্দরবন অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ দেখতে পাওয়া যায় তাদের হ্যালোফাইটিক উদ্ভিদ বলা হয়, এবং তাদের ম্যানগ্রোভ উদ্ভিদও বলা হয়ে থাকে। তো এদের শরীরে কিছু বিশেষ অভিযোজন লক্ষ্য করা যায়। কেন বলো তো? কারণ সুন্দরবন একদম আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোন পোর্শনে, ডাউন ডিরেকশন, একদম তলার দিকে রয়েছে। একদিকে মানে বঙ্গোপসাগর একদম তার সংলগ্ন, এবং সেখানে সুন্দরবনের যে নদীগুলো রয়েছে তাদের সংযোগস্থলে কি হয়েছে না, মোহনা গড়ে উঠেছে, যার দরুন কন্টিনিউয়াসলি সমুদ্রের নোনা জলের সাথে নদীর জলের একটা মিক্স হচ্ছে, ফলে ওই লবণাক্ত জলের মধ্যে অক্সিজেনের পরিমাণটা কিন্তু খুবই কম থাকে। সাধারণত আমরা জানি যে উদ্ভিদেরা যে কি যে জলজ উদ্ভিদ সাধারণত যেগুলো থাকে জলের নিকটবর্তী অঞ্চলে গড়ে ওঠে, তারা জলে দ্রবীভূত অক্সিজেনের সাহায্যে শ্বাসকার্য চালায়। কিন্তু এই উদ্ভিদগুলোই কর্দমাক্ত জায়গাতে জন্মানোর পরও জলের মধ্যে অক্সিজেনের ঘাটতি দেখা দেওয়ার জন্য ওদের কি হয়, নাদের এই যে মূলগুলো রয়েছে, এই মূলগুলো অক্সিজেন নিয়ে কোনো রকম ভাবে শ্বাসকার্য চালাতে পারে না। ঠিক আছে, তো তাদের অসুবিধা দেখতে পাওয়া যায়। তাই বাতাস থেকে তারা অক্সিজেন গ্রহণ করার জন্য বিশেষ এক ধরনের মূল তৈরি করেছে। সেই মূলের নাম হচ্ছে শ্বাসমূল বা নিউম্যাটোফোর বলা হয়। ঠিক আছে, এই শ্বাসমূলগুলো দেখো, এই যে এখানে রয়েছে এই ছবিটায়, জলের উপরে এই রকম ভাবে স্পাইক হয়ে যায়।
ঠিক আছে, এরকম ভাবে স্পাইক হয়ে যায়। তো এই মূলগুলোর গায়ে অসংখ্য ছিদ্র থাকে, যেই ছিদ্রগুলো দিয়ে তারা বাতাস থেকে এই যে এনভায়রনমেন্টে যে অক্সিজেন থাকে সেই এনভায়রনমেন্টে অক্সিজেনের মাধ্যমে সহজেই শ্বাসকার্য চালাতে পারে। বুঝতে পারলে? এছাড়া এদের কাণ্ডের কি পরিবর্তন দেখা যায়? এই যে বললাম কিছু তো জল পাতা মানে মূলের মাধ্যমে কাণ্ডে পৌঁছাচ্ছে, কিছু তো পৌঁছাচ্ছে। তো সেই যে জলগুলো উপরে পৌঁছায় তার সাথে লবণও পৌঁছাচ্ছে। তাহলে সেই লবণগুলো এই যে গাছের যে ডালপালা দেখতে পাচ্ছ, গাছের যে ডালপালা, সেই ডালপালার বিভিন্ন অংশে তারা কি করে না সঞ্চয় করে রাখে। বুঝতে পারছো? এই সঞ্চয়গুলো যখন অতিরিক্ত পরিমাণে হয়ে যায়, মানে তারা আর লোড নিতে পারছে না, তখন তারা কাণ্ডকে কি করে না কাণ্ডের যে বাইরের আবরণ বাকল যাকে বলা হয়, সেই বাকল মোচন করে তারা শরীর থেকে লবণকে রিলিজ করে দেয়। ক্লিয়ার? আর কি করে? এদের পাতায় পাতায় বিশেষ ধরনের ক্লোরাইড গ্রন্থি থাকে, লবণ গ্রন্থি। সেই লবণ গ্রন্থির মধ্যেও কিন্তু ওরা কি করে না অতিরিক্ত লবণ সঞ্চয় করে। একই রকম কাণ্ডের মতো তাদের ওই ক্লোরাইড কোষ যখন লবণ দ্বারা ফিল আপ হয়ে যায় তখন পত্র মোচন করে সেখান থেকে লবণ রিলিজ করে দেয়। বুঝতে পারলে? তো এটাই হচ্ছে সুন্দরী গাছের শারীরবৃত্তীয় পরিবর্তন। তো এরপর আমরা আলোচনা করব আচরণগত পরিবর্তন। আচরণগত পরিবর্তন নিয়ে তো আমাদের চ্যাপ্টারে শিম্পাঞ্জি এবং মৌমাছির আচরণগত পরিবর্তন দেখতে পাওয়া গেছে, মানে রয়েছে সাধারণত। তো একটা একটা করে তাহলে স্টার্ট করা যাক। প্রথমে আমরা শিম্পাঞ্জির আচরণটা নিয়ে আলোচনা করি। তো শিম্পাঞ্জি হচ্ছে মানুষের পূর্বসূরি হিসাবে মনে করা হয়ে থাকে। ঠিক আছে, মানে মানুষের সাথে শিম্পাঞ্জির খুব কমন কিছু জিনিস রয়েছে। তো চিত্রে এখানে দেখো শিম্পাঞ্জির কান, দাঁতের স্ট্রাকচার, হাতের স্ট্রাকচার, পায়ের গঠন, তো মাথা, সব কিছুই খুব একটা ডিফারেন্ট নয় মানুষের থেকে। ঠিক আছে, কিছু কিছু জিনিস ক্যানাইন্সটা একটু হার্ড, কারণ তারা যেহেতু জঙ্গলে থাকে হিংস্র, তো সেই জন্য আর কি। কিন্তু তাদের বেসিক যে নেচার মানুষের মতোই কিন্তু হয়ে থাকে। তো এদের শরীরে যে আচরণগত অভিযোজনগুলো দেখা যায় সেইটা এবার আমরা আলোচনা করব। তো 1 নম্বর হচ্ছে পরজীবী দ্বারা আক্রান্ত হলে তারা কি করে না, আমরা সাধারণত আয়ুর্বেদ শাস্ত্রে কি করি, গাছগাছালিকে ব্যবহার করে বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করে খাই। বাসক পাতা, তারপর তুলসী পাতা ঠান্ডা লাগলে খাই। তো তো এদের শরীরে যদি কোনো পোকামাকড় দ্বারা আক্রান্ত হয় তখন তারা ঠিক উদ্ভিদগুলোকে আইডেন্টিফাই করে তাদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের শরীরে রোগকে নির্মূল করে থাকে। তারপরে দেখো এখানে একটা ছবি দেখা যাচ্ছে। এই ছবিতে কি দেখা যাচ্ছে না, শিম্পাঞ্জিটা পাথর দিয়ে কি ভাঙছে, এখানে বাদামকে ভেঙে খাচ্ছে। আমরা কি করি, খোলা সমেত যখন বাদামগুলো খাই কোনো একটা ধারালো জিনিস দিয়ে এরকম করে ধাক্কা মারি,
তাই তো? তাতে খোলাগুলো ডিফারেন্ট হয়ে আলাদা হয়ে গেল, সেপারেট হয়ে গেল, তারপর বাদামটাকে বের করে আমরা খাবার হিসাবে গ্রহণ করি। শিম্পাঞ্জিও কি করে, কাঠের মতো বা পাথরের কোনো জিনিসকে ওরা হাতুড়ি হিসাবে ইউজ করে, আর এরকম পাথরের একটা পাটাতনকে নেহাই হিসাবে ব্যবহার করে তার উপরে বাদামটা রেখে ওই হাতুড়ি দিয়ে পেটায়। তাতে কি হয়, বাদামটা দুটুকরো হয়ে গেল, খোলাটা থেকে বাদামটা সেপারেট হয়ে গেল, তারপর তারা বাদামটাকে সহজে খাদ্য হিসাবে গ্রহণ করলো। এটা দ্বিতীয় নম্বর আচরণগত পরিবর্তন। তৃতীয় নম্বরে কি হয় না, উই পোকার ঢিপিতে তারা লাঠি ঢুকিয়ে এইভাবে কি করে উই পোকাগুলো বের করে। আমরা কোনো জিনিসকে গর্ত করার সময় কি করি, সরু একটা কঞ্চি বা সরু লাঠিকে ব্যবহার করি, দিয়ে তার মধ্যে এরকম করে সেই কাঠিটাকে ঢুকে এভাবে রোলিং করি, মুভমেন্ট করাই, তাই তো? উই ঢিপির মধ্যেও তারা কি করে, ওরকম সরু গাছের ডালকে কেটে তার মধ্যে এরকম করে মুভমেন্ট করালে উই ঢিপি থেকে পোকাগুলো সব বাইরে বেরিয়ে চলে এলো। তার ফলে কি হয়, উই পোকাগুলোকে সহজে তারা খাদ্য হিসাবে গ্রহণ করতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি মানুষের সাথে শিম্পাঞ্জি কিরকম পরিবর্তন লক্ষ্য করা যায়। এরপরে আমরা যে পরিবর্তনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মৌমাছির নৃত্য। ঠিক আছে? তো মৌমাছির যে নৃত্য বা হানি বি, যেটাকে আমরা বি ডান্স বলে থাকি, বিজ্ঞানী কার্ল ভন ফিশ সর্বপ্রথম এই হানি বি যে ডান্স, ডিফারেন্ট টাইপ অফ ডান্স, সেটা নিয়ে তিনি পরীক্ষা করেছিলেন এবং সেটা আবিষ্কার করেছিলেন। তো সাধারণত মৌমাছিকে বলা হয় সমাজবদ্ধ জীব। একটা মৌচাকে 3 ধরনের মৌমাছি থাকে, পুরুষ মৌমাছি, রানী মৌমাছি এবং শ্রমিক মৌমাছি। তো শ্রমিক মৌমাছিরাই সাধারণত মৌচাকের সমস্ত কাজ করে থাকে, কিন্তু যে শ্রমিক মৌমাছিরা শুধুমাত্র খাদ্য সংগ্রহ করতে যায় তাদেরকে আমরা বলে থাকি স্কাউট বা ফোরাজার। ঠিক আছে? তো এই যে শ্রমিক মৌমাছিরা খাবার সংগ্রহ করে, এই শ্রমিক মৌমাছিদের 3 ধরনের ডান্স লক্ষ্য করা যায়, যার মাধ্যমে অন্যান্য শ্রমিক মৌমাছিরা যাতে সহজেই সেই খাবারের সন্ধানে তাদের অনুসরণ করতে পারে। তো মূলত একটা ইন্টারেস্টিং জিনিসকে অনুসরণ করে তারা খাদ্য আহরণ করে। তো প্রথমে হচ্ছে মৌচাক থেকে তাদের খাদ্যের উৎস, মানে অবশ্যই উৎস মানে কি, যেখানে ফুলের বাগান রয়েছে, তো ফুলের বাগান থেকে তারা কি করবে, মধু সংগ্রহ করে থাকবে। তো তার জন্য যখন মৌচাক থেকে তাদের খাদ্য উৎস 100 মিটারের কম হয়, তখন তারা এই রকম রাউন্ড আকারের ডান্স করতে থাকে। ঠিক আছে? তো এই রকম ভাবে মুভমেন্ট করে। তো এই মুভমেন্টের নাম হচ্ছে রাউন্ড নৃত্য। ঠিক আছে? বা চক্রাকার নৃত্য হয়ে থাকে। তো কাছাকাছি থাকা হয়ে থাকে 50 থেকে 100 মিটারের মধ্যে নাচ থেকে মৌমাছিরা বুঝতে পারে যে খাদ্যের উৎস খুব কাছেই রয়েছে, তাই তারা চারিদিকে ছড়িয়ে যায় এবং খুব অল্প সময়ের মধ্যেই খাদ্য আহরণ করতে পারে। ওকে, বোঝা গেল? তো এরপরে যে নৃত্যটা রয়েছে সেটা হচ্ছে ওয়াগল নৃত্য। ঠিক আছে? ওয়াগল কথার অর্থ হচ্ছে কম্পন। তো এদের উদরগহ্বরে এক ধরনের কম্পন লক্ষ্য করা যায়। মৌমাছির যে পেটের তলার দিকে যে অংশটা, সেই মুভমেন্ট দ্বারা এইভাবে কম্পন দিতে থাকে, মুভমেন্ট করতে থাকে। মুভমেন্ট করতে করতে একবার বাঁ দিক একবার ডান দিক মুভমেন্ট করে। তার ফলে ইংরেজি 8 এর মতো তাদের এক ধরনের ডান্স লক্ষ্য করা যায়। তো এই ডান্সটাকে আমরা বলে থাকি ওয়াগল নৃত্য। ঠিক আছে? তো এইটা কখন করে না, সাধারণত খাদ্যের উৎস যখন 100 মিটারের অনেকটা বেশি হয়ে থাকে। তো আর এই নৃত্য করার সময় তারা
কোণ অনুসরণ করে থাকে। কি কোণ অনুসরণ করে না, ধরো এইখানে সূর্য রয়েছে, ঠিক আছে, এখানে তোমার খাদ্যর উৎস রয়েছে, আর এইখানে রয়েছে মৌচাক আছে, এখানটা হচ্ছে মৌচাক, এইখানটা হচ্ছে খাবারের উৎস, তো এইখানটা রয়েছে ফুড, আর এখানে রয়েছে সান। তো এদের এই তিনজনের মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি করে তারা সব সময় কি করে, মুভমেন্ট করতে থাকে। তো এই মুভমেন্টটা করার সময় তারা দেখে যে খাদ্য উৎসটা কখন কোন দিকে রয়েছে। ধরলাম মৌচাক, সূর্য আর এদের মধ্যে তারা 30 ডিগ্রি কোণে রয়েছে, এই দিকে খাদ্য উৎসটা রয়েছে, ধরো মৌচাক থেকে, তো এইরকম দিকে যদি থাকে, তো এইরকম ভাবে ধরো 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে, তাহলে সূর্য এরা এরকম একটা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি তারা থাকে সেরকম তারা মুভমেন্ট করবে। 30 ডিগ্রি কোণে থাকলে 30 ডিগ্রি কোণে মুভমেন্ট করবে। সমান যদি 90 ডিগ্রি সবাই মিলে একই লম্বে থাকে, তাহলে সেইভাবে তারা ডান্সটা করে দেখায় যে কোন দিকে খাবার উৎসটা রয়েছে। ওয়াগেল অংশে মৌমাছিরা দেহ কাঁপিয়ে এইভাবেই মুভমেন্ট করে খাদ্যের উৎস কি করে, বুঝিয়ে দেয়, যাতে সহজে খাবারটা অন্যান্যরা বুঝতে পারে যে এত দূরে তাদের খাদ্য উৎস রয়েছে। লাস্ট যে নৃত্যটা রয়েছে সেটা হচ্ছে কি সিকল নৃত্য। এটা তোমাদের আউট অফ সিলেবাস, তাও আমি একটা বলে দিচ্ছি এক্সট্রা ইনফরমেশনের জন্য। তো নাচের সময় মৌমাছিরা এইখানে যে খাদ্য উৎসটা তাদেরকে বুঝিয়ে দেয়, তো এক্ষেত্রে সিকেল নৃত্যটা মূলত কখন হয়ে থাকে না 50 থেকে 150 মিটার। তো এখানে দেখো 100 মিটারের কমের মধ্যে যখন হয়, তো সেই ক্ষেত্রে আমরা রাউন্ড নৃত্য, ওয়াগেল নৃত্য 100 মিটারের বেশি, সেটা কোনো লিমিটেড নেই, 150 আপ হতে পারে। তো সিকেল নৃত্যটা 50 থেকে 150 মিটারের মধ্যে জেনারেলি যখন হয়ে থাকে, তো এরকম ক্রিসেন্ট সেট, আমরা যেরকম হাফ মুন দেখি সেই রকম ক্রিসেন্ট মুন যেরকম হয়, তো সেই মুনের মতো দেখতে হয়ে থাকে বলে এই জন্য সিকেল নৃত্য বা সিকেল ডান্স এটা সাধারণত বলা হয়ে থাকে। এই নাচের সময় মৌমাছিরা সিকেলের মতো বেঁকে যায় এবং মৌমাছিরা বোঝায় যে খাদ্য খুব কাছেও নয় খুব দূরেও নয়। তো এটা গেল মৌমাছি থালে বিভিন্ন ধরনের নৃত্য, যার মাধ্যমে তারা পরস্পরের মধ্যে বার্তালাপ করে তারা পরস্পরকে বোঝায় যে খাদ্যটা তাদের মৌচাক থেকে কতটা ডিস্টেন্সে রয়েছে। তো এটা মৌমাছির এক ধরনের আচরণগত পরিবর্তন। তো তোমাদের অ্যাডাপটেশন চ্যাপ্টারের মধ্যে যে যে পরিবর্তনগুলো রয়েছে সবগুলোই আজকে তোমাদের সাথে আমি আলোচনা করলাম। আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। তো এখানে এই চ্যাপ্টার রিলেটেড যদি তোমরা কোনো কোশ্চেন উত্তর চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং অনেক জনের মধ্যে সেটা শেয়ার করবে, যাতে সকলে এই ভিডিওটা পেয়ে উপকৃত হয়ে থাকে। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে দ্রুত পৌঁছে যায়। তো আজকের ক্লাস এখানেই শেষ হলো। নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ।